মা চৈতি, প্রতিদিন যে তুমি আমার হাতের খাবার খাওয়ার জন্য ছুটে আসো, তাতে তোমার অফিস ব্যবসার কোনো ক্ষতি হয় না? মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। তবে তুমি বারণ করলে আমি আর আসবো না। না না, আমি তা বলিনি। আমি বলতে চাচ্ছি, তুমি যে প্রতিদিন আমাদের বাড়িতে আসো, মহল্লার মানুষ নানান কথা বলে। আচ্ছা, মহল্লার মানুষের কথা কি তুমি আমাকে মা ডাক থেকে বঞ্চিত করবে? হ্যাঁ, করবেই তো। তুমি তো আমার মা না। যদি তুমি আমার সত্যিকারের মা হতে, তাহলে এমন একটা কথা বলতে পারতে না। চৈতি, চৈতি, কাঁদছো কেন? এটা তো কান্নার কথা না মা। সমাজের মানুষ সমাজের কথাই বলবে। তাছাড়া আমার ঘরে অবিবাহিত ছেলে, মানুষ কোনো কিছু না হলেও বলবে। এর সমাধান তো তোমার কাছে আছে মা। আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। কিরকম? আমাকে তোমার ছেলের বউ করে নাও, তাহলে তো সমাজের মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। এ কি বলছো চৈতি? তুমি কোথায় আর আমরা কোথায়? মায়ের কাছে পৃথিবীর সব প্রাচুর্যই তুচ্ছ। তুমি আমার সব সম্পত্তি নিয়ে তুমি শুধু তোমাকে আমাকে দিয়ে দাও। মা, মা, আমি তোমাকে নিয়ে থাকতে চাই। বলো না মা, বলো, বলো না মা, বলো, বলো না মা, আমি তোমার পায়ে পড়ি। ওঠো মা। ঠিক আছে, আমার ইকবালকে তোকে দিয়ে দিলাম। মা, তবে তার আগে ইকবালের সাথে আমার কথা বলতে হবে। তোর কথাই সত্যি হলো। আমার জীবন থেকে ঠিক হয়ে চৌধুরী মেয়েটি তোকে ছেলের মতো ছো মেরে নিয়ে গেল। আমি ভাবতেই পারিনি চাচি তোকে এত সহজে দিয়ে দেবে। কাজল, আমি জানতাম শেষ পর্যন্ত তোকে কাঁদতে হবে। কত নিষেধ করেছি, কিন্তু আমার কথা তুই শুনিস নি। আমি ভুল করে ফেলেছি, সত্যি আমি ভুল করে ফেলেছি মা, আমি ভুল করে ফেলেছি। তাহলে চৈতির কাছে ক্ষমা চেয়ে আমার কথা আমি ফিরিয়ে নেব। আমি তোমাকে কারো কাছে ছোট হতে দেব না, এটা তুমি ভালো করেই জানো মা। আর চৈতিকে কথা দিয়ে যে তুমি বড় রকমের ভুল করেছো, তোমাকে তাও বলতে চাই না। আমি তোমাকে বোঝাতে চেয়েছি আর একটু ভেবেচিন্তে দেখতে পারতে, কারণ চৈতি ধনী ঘরের মেয়ে, ওদের খেয়াল খুশি বোঝা বড়ই মুশকিল মা। শোন, মেয়েটা যেভাবে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তোকে চাইলো, তাতে আমার মনে হয় তোর ধারণাটা ঠিক না। তারপরও প্রয়োজনে তুই নিজে ওর সাথে কথা বলে নে। হ্যাঁ ইকবাল, আমি পৃথিবীতে অনেক পুরুষ দেখেছি, কিন্তু তোমার মতো ব্যক্তিত্ববান পুরুষ আর একজন আমার চোখে পড়েনি। হ্যাঁ, আমি তোমাকে দেখেছি, গরিবের জন্য তোমার যে মায়া, যে ভালোবাসা, সেটা আমি অন্য কোনো পুরুষের মাঝে দেখতে পাইনি। সবাই সবাই আমার সম্পত্তি লোভ করে,
একমাত্র তোমাকে দেখেছি। আমার সম্পত্তির প্রতি তোমার কোনো লোভ নেই। তুমি তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ। তুমি আমাকে শিখিয়েছ কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। তুমি আমাকে শিখিয়েছ পৃথিবীতে মানুষ সত্য, তাহার উপরে নাই। বলো ইকবাল, তোমাকে ভালোবেসে আমি কি ভুল করেছি বলো? তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। শুনুন ম্যাডাম, তেল আর পানি কখনো এক হয় না। তেল আর পানির কথা আমি জানি না। আমি শুধু জানি তুমি শুধু আমার, আমি তোমার। কিন্তু ম্যাডাম, ম্যাডাম নয়, চৈতি। চৈতি, কি বলছিস তুই? বলছি বিয়েটা ছেলে খেলা নয় যে সকালে ইচ্ছে হলে খেললাম, বিকেলে সবকিছুকে ঘর নোংরা করার জিনিস মনে করে ফেলে দিলাম। হ্যাঁ জানি তো। না, তুই জানিস না। জানলে তুই এত বড় একটা ভুল করতে পারতিস না। মানে হলো মামনি কোটিপতির মেয়ে, বিয়ে হবে কোটিপতি ছেলের সাথে, কোন গরিব ছোট লোকের ছেলের সাথে না। হ্যাঁ মামা, একটু পরে আমি যাকে স্বামী হিসেবে কবুল বলে গ্রহণ করব, আমার সেই হবু স্বামী সম্পর্কে কোনো বাজে মন্তব্য আমি সহ্য করব না। খুব ভালো কথা। স্বামীর প্রতি স্ত্রীর এই সম্মানবোধ থাকা উচিত। কিন্তু তুই যাকে কবুল বলে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য এত দামি শাড়ি পরেছিস, লক্ষ লক্ষ টাকার গহনা পরে বউ সেজেছিস, তোর সে বিয়ের দিনমুহূর্তটা কত লেখা হয়েছে জানতে পারি? কাজী সাহেব, দেখি তো। এই যে না, ও 100 কোটি টাকা রাজকন্যার বিয়ের দিনমোহর মাত্র 10,001 টাকা। যে সামান্য টাকাটা তুই অনেক ভিখারিকে ভিক্ষে দিয়েছিস। আরে তোর মতো মেয়েকে 1 কোটি টাকা দেনমোহর দিয়ে বউ করে নিয়ে যাবার জন্য কম করে হলো 100 ছেলে অপেক্ষা করছে এই বিয়ের মজলিসে। তুই এক কাজ কর, তুই আমাকে বল, আমি নগদ 1 কোটি টাকা দেনমোহর দিয়ে তোকে আমি বউ করে নিয়ে যাব। তবু তুই এই পুতুল খেলার বিয়েটা বন্ধ কর। এই বিয়েতে লোক হাসবে, সবাই বলবে তুই পাগল হয়ে গেছিস। কারণ যে তোর কোম্পানির চাকর হওয়ার যোগ্যতা রাখে না, সে কখনো তোর স্বামী হতে পারে না। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আমি স্বীকার করছি আমি গরিব, কিন্তু আমি লোভী নই। আর রাজকন্যাকে বিয়ে করে নিজের ভাগ্য পরিবর্তন করার কোনো লোভও আমি করিনি। আমাকে বিয়ে করার প্রস্তাব আপনাদের রাজকন্যা নিজেই দিয়েছেন। দেনমোহরের এই 10,001 টাকা আমার কাছে অনেক টাকা। তুমি যদি মনে করো ক্ষণিকের কোনো আবেগে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে তুমি ভুল করেছ, সেই ভুলটা সংশোধন করার সুযোগ আমি তোমাকে দেব। আমি স্বেচ্ছায় এখান থেকে চলে যাব। আমি মন থেকে বলছি, আসলে তোমার মতো রাজকন্যার পাশে কোটিপতির ছেলেকেই মানায়, আমাকে নয়। আমি তোমাকে অনেক অহংকার করে বিয়ে করতে চেয়েছি, আর সেই অহংকারটাকে তুমি ভুল প্রমাণ করে চলে যেতে চাও। তুমি চলে গেলে কি হবে? হয় সানি, না হয় সানির মতো অন্য কেউ কোটি টাকা দেনমোহর দিয়ে আমাকে বউ করে নিয়ে যাবে। তুমি কি ওই কোটি টাকার কাছে আমার অহংকারের এই তোমাকে বিক্রি করে পালিয়ে যেতে চাও?
আমি তো মনে করেছিলাম তুমি পালিয়ে যেতে চাইবে না, তুমি বরং 10,001 টাকা দেনমোহরের টাকার অঙ্কটা 1 কোটি টাকায় লিখতে বলবে। আমি তো মনে করেছিলাম তুমি প্রমাণ করে দেবে তুমিও পুরুষ, তুমি ওদের চেয়ে কম কিসের। তাই বিয়ে করতে এসে বউ রেখে নয়, বউ করেই আমাকে নিয়ে যাবে। কোটি টাকা একজন পুরুষের জন্য কত টাকা? খুব বেশি টাকা নয়। আমি যদি 100 কোটি টাকার মেয়ে হয়ে তোমার জন্য বউ সাজতে পারি, তাহলে তুমিও সেই বউকে ঘরে নিয়ে যাবার জন্য কোটি টাকা দেনমোহর দিতে পারবে, এ আমার বিশ্বাস। ইকবাল, বলো বলো ইকবাল, ওদের সামনে আমাকে ছোট করবে না? আমি ওদের সামনে তোমার হার মানা দেখতে চাই না। ইকবাল, তুই ভয় পাচ্ছিস কেন? তুই চৈতিকে বলে দে তোদের বিয়ের দেনমোহর 1 কোটি হবে। তুই আমাকে কথা দে, চৈতির এত বড় বিশ্বাসটা তুই মিথ্যে করে দিবি না। আমি জানি তুই যদি আমাকে একবার কথা দিস, তাহলে সেই কথাটা সত্যি করার জন্য শুধু কোটি টাকা না, সমস্ত পৃথিবীটা জয় করে তুই মায়ের জন্য এনে দিতে পারিস। দে কথা দে ইকবাল, কথা দে। ঘটনা কি? কথা দিলাম মা, চৈতি আর আমার বিয়ের দেনমোহর 1 কোটি টাকা। আমি গরিব মায়ের ছেলে হলেও চৈতি হবে আমার কোটি টাকার বউ। মা, তুমি সত্যি করে বলো না, আমার বাড়িতে বাসর করছি বলে তুমি রাগ করছো না তো? বিশ্বাস করো মা। মা, আমার মা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল, তোর বিয়েটা তো দিতে পারলাম না, কিন্তু বাসর ঘরটা আমার বাড়িতেই করিস। শুধুমাত্র মায়ের কথাটা রাখার জন্য। তোমার মৃত মায়ের কথাটা অবশ্যই তুমি রাখবে, কেন রাখবে না? তোমরা যাও, আমি কাল সকালে গিয়ে তোমাদের নিয়ে আসবো। মা, চলো। এসো মা, দেখো তো বাসর সাজানো সুন্দর হয়েছে কিনা। আমি ইকবালকে বলেছি ওদের বাসর ঘর আমি সাজাবো। বলো না মা, সুন্দর হয়েছে কিনা বলো না। কেন সেই তখন থেকে শুধু পাগলামি করছিস? ইকবাল কি তো সাজানো বাসর ঘরে বাসর করার জন্য কোটিপতির মেয়েকে বিয়ে করেছে? ওদের বাসর ঘর হবে লাখ টাকার ফুলের বাসর ঘর। তাই তুই চাইলে ওরা তো সাজানো বাসর ঘরে বাসর করতে আসবে কেন? নিজেকে দিয়ে তুই এই সত্যটা বুঝিস না? তুই কি ভেবেছিলি এমনটা হবে? তুমি ঠিকই বলেছ মা, আমার চাও তো কোনোটাই সত্যি হয়নি, এটাই বা হবে কেন?
বাবা, তোমার কুকুরটা দেখছি বাসর ঘরের খাটের উপর শুয়ে আছে। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? কি হয়েছে, হাসছো কেন? তুমি কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করেছো? তোমার চেয়ে এই কুকুরটার দামই বেশি। তুমি আমার কথাটা বুঝতে পারছো না, এই তো? পরিষ্কার করে দিই, তুমি কি মনে করেছো তোমার সাথে আমি আমার এই বাসর করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি? না না, তোমাকে বিয়ে করেছি আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। মানুষ যেমন জেদের ভাত কুকুর দিয়ে খাওয়ায়, আমিও তাই করেছি। শোনো, ফুল দিয়ে সাজানো এই বাসর ঘরে ওই লাখ টাকার কুকুরটারই জায়গা হবে, কিন্তু তোমার মতো ছোট লোকের জায়গা হবে না। এই, তুই জন্মের পর এত বেশি দামি খাটে কখনো ঘুমিয়েছিস? এই যে বিছানা চাদরটা দেখছিস, এটাও তোর থেকে অনেক 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 বেশি দামি। এই ঘরের প্রতিটা জিনিস তোর চেয়ে অনেক 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 বেশি দামি। বাসর ঘরটা তো দেখা হয়েছে, চল এবার ড্রয়িং রুমে চল। ঘটনা ঘটানোর তা তো ঘটিয়েই ফেলেছ, আবার বাসর ঘর থেকে বেরিয়ে এসে ডাকাডাকি কেন? মামা মামি, তোমরা কি মনে করেছিলে আমি ওকে বিয়ে করেছি ওর সাথে বাসর করার জন্য? তাহলে বাসর করার জন্য নয়, শুধুমাত্র বিয়ে বিয়ে খেলাটা করে ওর উঁচু মাথাটা আমার পায়ের কাছে নত করাতে। ও মা, বলে কি? আমার 14 পুরুষ মানুষকে শুধু ভিক্ষে দিয়েছে, কিন্তু ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে হাতে ভিক্ষে ঠেলা ধরিয়ে দিয়ে আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে চৈতি চৌধুরীকে ভিক্ষে করতে বাধ্য করেছে। এই অপমান চৈতি চৌধুরী মেনে নিতে পারে না, কখনো না। আরে আমরা তো তাই মনে করছিলাম, পরে তোর ভাবসাব দেখে সব গোলমাল হয়ে গেল। এখন বল, প্রতিশোধ দেবার জন্য বিয়ের কি দরকার ছিল? শক্তি দিয়ে ওকে কিছু করা যাবে না জেনেই বুদ্ধির খেলা খেলেছি। তুমি কি মনে করেছো কোটি টাকার দেনমোহরের জন্য সানি যে কথাগুলো বলেছিল ওটা সানির কথা ছিল? না মামা না, সেটা ছিল আমার শেখানো কথা। আমি সানিকে বউ সাজার আগ মুহূর্তে সব শিখিয়েছিলাম, সব। এই ছোট লোকের বাচ্চাটা আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে, আর আমি ওকে দিয়ে আমার বাড়ির চাকরের কাজ করাতে চাই। ওকে আমার হাত থেকে মুক্তি পাবার জন্য হয় আমার দেনমোহরের কোটি টাকা শোধ করে তালাক দিতে হবে, আর তা না হলে কোটি টাকার জন্য আমার বাড়িতে আজীবন চাকরের কাজ করতে হবে। এই কিছু সময় আগের চৈতি আর এই চৈতির মাঝে কত পার্থক্য মনে হচ্ছে না?
বোকা বনে গেছিস তাই না? গরিবের ছেলে হয়ে ধনীর মেয়েকে নিয়ে যে খেলাটা তুই শুরু করেছিস, ওই খেলাটা শেষ করবো আমি। তোকে হারে হারে বুঝিয়ে দেব ধনীর রক্ত কখনো গরিবের অপমান করা সহ্য করে না। বাসর করার স্বপ্ন নিশ্চয়ই এবার তো শেষ হয়েছে। এবার চাকরদের ঘরে গিয়ে বর সাজার দামি পোশাকটা খুলে চৌধুরী বাড়ির চাকরদের পোশাকটা পরে নেই, কারণ সকাল থেকেই তো তোকে চাকরের কাজ করতে হবে। দাঁড়া, তোর বলা শেষ, এবার আমি বলি তুই শোন। আমার সাথে মিথ্যে অভিনয় করার জন্য আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু আমার মায়ের সাথে মিথ্যে অভিনয় করার জন্য স্বামী হিসেবে তোর মতো বেয়াদব স্ত্রীকে শাসন করলাম। কাল রাতে তোমাদের সামনে আমাকে থাপ্পড় মেরেছিল, চৌধুরী বাড়ির মেয়েকে থাপ্পড় মেরেছিল। বিশ্বাস করো মামনি, ওই দৃশ্যটা দেখে মনে খুব কষ্ট পেয়েছি। মা, কাল সারা রাত আমরা একটু ঘুমাতে পারিনি। আমি সানিকে ফোন করেছি, ওর সময় মতোই চলে আসবে। আজ থেকে ওর সাজা শুরু। এখন থেকে বাড়ির কাজের লোকেরা বসে বসে খাবে আর বেতন নেবে, আর কাজ করবে ছোট লোকটা। ডাকো ওই ছোট লোকটাকে। ওই কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? মামা দেখেছো দেখেছো, ভাবখানা যেন নবাব জাদা এসেছে। মামা, নবাব জাদাকে বলো চাকরির কাজ শুরু করতে। তোর বাড়িতে কে চাকরের কাজ করে আর কে বসে বসে খায় তা আমি জানি না, তবে আমার বাড়ির নিয়ম অনুযায়ী আমার বিবাহিতা স্ত্রী হিসেবে আজ থেকে তোকে আমার বাড়িতে গিয়েই থাকতে হবে। আমি রোজগার করব আর তুই সংসারের সমস্ত কাজ করবি, আমার আদেশ পালন করবি, আমার মায়ের হাত পা টিপে দিবি। কাজেই তোকে এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকতে হবে। চল। শোন, আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কি যোগ্যতা আছে তোর? তোর স্ত্রী হতে পারে কাজলের মতো কোনো বস্তির মেয়ে। আচ্ছা, সেটা আমার বাড়িতে গেলেই টের পাবি। চল। এই, স্ত্রীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হয়, তা তোর বাবা মা তোকে শেখায়নি? বল। ইকবাল, কি ব্যাপার, কি হয়েছে? মা, তোমার ছেলের বউ হওয়ার জন্য ও আমাকে বিয়ে করেনি, বিয়ে করেছে প্রতিশোধ দেবার জন্য। ও আমাকে ওর বাড়ির চাকর বানিয়ে রাখতে চায়, ও দেনমোহরের টাকা চায়। এ কথা কি সত্যি চৈতি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি যা বলেছি সেটা করিয়েই ছাড়বো। তোমার ছেলে হয় আমার দেনমোহরের 1 কোটি টাকা পরিশোধ করবে, নয়তো আমার বাড়ির চাকর হয়ে থাকবে। এটা আমার জেদ। ইকবালও তোমার চেয়ে কম জেদি নয়। যারা ওকে চেনে জানে, তারা ওকে বলে জেদি বাবার জেদি সন্তান। তুমি যতই চেষ্টা করো না কেন, ও তোমার কাছে মাথা নত করবে না, কারণ আমি ওকে অনেক কষ্টে বড় করেছি সত্য, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করার শিক্ষা দেইনি। কিন্তু আমি তোমার ছেলের মাথা নত করিয়েই ছাড়বো। আমি আমার দেনমোহরের মাত্র 1 কোটি টাকা চাই। অবশ্যই তুমি পাবে, কারণ এটা তোমার ন্যায্য পাওনা। তবে এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। আমার বিশ্বাস তাহলে আমার ছেলে গুনে গুনে তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে পারবে। আর যদি ব্যর্থ হয়, তাহলে তোমার ছেলেকে আমার বাড়িতে চাকর হয়ে থাকতে হবে। বলো রাজি? চল। মা,
মা, তুমি এই বেয়াদবটাকে বলো ওর দেনমোহরের টাকা ও সময় মতোই পেয়ে যাবে। সেই সময়টা কতদিনের আমরা কি তা জানতে পারি? টাকা তো আর বাতাসে ওড়ে না, পরিশ্রম করে রোজগার করতে হয়। তাই দিনক্ষণ বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমার জীবনের সবকিছুই হলো আমার মা। সেই মায়ের মাথায় হাত রেখে আমি কথা দিয়েছিলাম আমার বিয়ের দেনমোহর হবে 1 কোটি টাকা, আর সেই কথা আমি রাখবই। বুঝলে মামুনি, দেনমোহরে টাকা জোগাড় করার নাম করে মা ছেলে এখান থেকে কেটে পড়ার ধান্দা করছে। মানে মানে খুব সোজা। আমরা কি করে বিশ্বাস করব 1 কোটি টাকা জোগাড় করে তোমার ছেলে এখানে ফিরে আসবে? আমরা কি করে বিশ্বাস করব তোমরা মা ছেলে পালিয়ে যাবে না? তাহলে তোমরাই বলো, কি করলে বিশ্বাস করবে যে আমরা পালিয়ে যাব না? একটা শর্ত মেনে নিলেই বিশ্বাস করব। কি শর্ত? শর্ত খুবই সহজ। তুমি টাকা নিয়ে ফেরত না আসা পর্যন্ত তোমার মা আমাদের জিম্মায় থাকবে। কি রাজি? রাজি। তবে শর্ত আমারও আছে। আমার সন্তান যদি চৈতির দেনমোহরের কোটি টাকা পরিশোধ করতে পারে, তাহলে চৈতিকে আমার সন্তানের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে আমার সন্তানই ওর যোগ্য স্বামী। জিজ্ঞেস করো চৈতিকে এই শর্তটা মেনে নেবার সাহস ওর আছে কিনা। মেনে নে চৌতি, কারণ টাকা বাতাসে ওড়ে না। টাকা ছাড়া ওকে তোর বাড়িতে চাকরের কাজ করার জন্য আসতেই হবে। চৈতি মেনে নেই। মেনে নে চৈতি, মেনে নে। মেনে নে চৌতি। আরে টাকা তো বাতাসে ওড়ে না, এই কথা তো ইকবালই বলেছে। ঠিক আছে, মেনে নিলাম। আমরাও মেনে নিলাম। না মা, তুমি তোমার কথা ফিরিয়ে নাও মা। তুমি কেন আমার জন্য জিম্মি থাকবে? আমি সন্তান হয়ে এত বড় শাস্তি, এত বড় কষ্ট তোমাকে দিতে পারবো না মা। আমি প্রয়োজন ওর বাড়িতে চাকর। আর বলবি না। কে বলে তোর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে? আর কষ্টের কথা বলছিস? একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন তার যে কষ্ট হয়, সেই কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই না রে বাবা। আবার মা যখন সেই সন্তানের মুখ দেখে তখন সব কষ্ট ভুলে যায়। এবার না হয়তো সাফল্যের অহংকারে এই বুকটাকে ভরিয়ে তোলার জন্য আর একটু কষ্ট করব। মা, কোনো ভয় নেই। তোর মাথায় মায়ের আশীর্বাদের হাত রইল। তোকে জয়ী হতেই হবে। তুই ঠিকই প্রমাণ করতে পারবি তুই যেমন আমার অহংকার, তেমনি চৈতির যোগ্য স্বামী। আমি জানি তুই এই বাড়িতে বেরের মতো ফিরে আসবি। কি বলছিস তুই? এটা কি করে সম্ভব? বিশ্বাস করতে পারছিস না তো? মারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। তবে আজ থেকে শুরু হবে আমার মায়ের অহংকার জয়ী করার জন্য নতুন করে এক যুদ্ধ। কি আছে তোর? আমার মায়ের দোয়া, সারা পৃথিবীর সমস্ত মায়ের দোয়া। তুই দেখিস কাজল, আমি ওই ধনীর অহংকারী মেয়েকে শুধু দেনমোহরের কোটি টাকায় ফিরিয়ে দেব না, ওর সমস্ত অহংকার মিথ্যে করে দিয়ে ওকে ওর প্রাচুর্যের সিঁড়ি থেকে টেনে এসছে আমার মায়ের পায়ের নিচে এনে ফেলবো। ও একটু আশ্রয়ের জন্য আমার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদবে, আর আমি সেদিন প্রাণ খুলে হাসবো।
কবে 1 কোটি টাকা হবে, কবে আমি আমার মাকে মুক্ত করে আনবো? বাইর হ বুড়ি আমার বাড়ি থেকে। এত রাতে আমি কোথায় যাব বৌমা? জাহান্নামে যাবি। তোর ছেলে টাকা জোগাড় করার নাম করে ভেঙে গেছে। আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। যা ভাগ। আমার মা কপাল হয় না যেন কারো, দুঃখ চাই না দুঃখ তো নেমে আসে আরো। কি করে ফুলেরই মাসুল দেব, কেউ কি বলতে পারো? কেউ কি বলতে পারো? এমনই কপাল হয় না যেন কারো, দুঃখ চাই না দুঃখ তবু নেমে আসে আরো। খুঁজতে গিয়ে সুখেরই জীবন করেছি যারে আমার আপন, পাইনি মনটা তার।